ভাবুন কোনো এক সকালে হঠাৎ করেই আপনার পায়ের আঙ্গুলে ব্যথা কিংবা জ্বালা শুরু হলো, কিন্তু আপনি বুঝতেই পারলেন না এটা বাতজ্বর। বাতজ্বর শুধু ব্যথা না, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করতে পারে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আমি ডক্টর সাদিদা পার্সিয়া আপনাদের সাথেই আছি। আর আজকে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাতজ্বর, সচেতনতা ও এ বিষয়ে করণীয় কি। আজকে আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক, চিফ কনসালটেন্ট বাত রোগ বিশেষজ্ঞ, গ্রিন লাইফ সেন্টার ফর রিউমেটিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর রওশনারা স্বপ্না, মেডিসিন বিভাগ, বাত রোগ বিশেষজ্ঞ, গ্রিন লাইফ হসপিটাল। স্যার এবং ম্যাডাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। স্যার, আজকে আমরা কথা বলবো যে বাত রোগ এবং এই বিষয়ে আমাদের সচেতনতা ও করণীয় কি কি। স্যার, প্রথমেই যদি একটু বলতেন বাত রোগ বলতে আমরা আসলে কি বুঝি, বা আমাদের দর্শকরা কিভাবে এটা বুঝবে যে এটা বাতজ্বর বা বাত রোগ। বাত বলতে আমরা বুঝাই এমন কিছু রোগ যেই রোগগুলোতে গিরা, হাড় এবং কোমলতন্তু এগুলো আক্রান্ত হয়। কোমলতন্তু হচ্ছে গিরার আশপাশে কতগুলো কোমলতন্তু থাকে যেগুলোকে রগ বলে বলা হয়, আর এছাড়া আমাদের মাংসপেশিও আরেকটা কোমলতন্তু। এগুলোতে যদি এমন মানে ফুলে যাওয়া আড়ষ্টতা কিংবা ব্যথা যদি থাকে আমরা তাদেরকে বাত বলি। যদিও এর একটু ব্যতিক্রম আছে, যদি এই ফোলা আড়ষ্টতা ব্যথাটা এটা যদি প্রচণ্ড আঘাতের কারণে হয় তখন সেটা আমাদের ফিল্ডে থাকে না, তখন সেটা চলে যায় অর্থোপেডিশিয়ান বা ট্রমাটোলজিস্ট। খুব বিরলভাবে এই পরিবর্তনগুলো ক্যান্সারের জন্য হতে পারে, তখনও আমাদের ফিল্ডে থাকে না। ম্যাম, বাত রোগটা কেন হয় কিংবা কাদের সবচেয়ে বেশি হতে পারে? বাত রোগটা আসলে কোনো একটা বিশেষ কারণে হয় এরকম না, এটা একটা অনেকগুলা কারণের সমষ্টি। তো এখানে দেখা যায় যে কিছু রোগ আছে যেটা মানুষের যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তখন ওই রোগগুলা বেশি হয়। আবার কিছু কিছু রোগ আছে যেগুলা দেখা যায় যে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ওই জিনটাকে ট্রিগার করে, তখন শরীরে অটো ইমিউন বলে এক ধরনের রেসপন্স হয়। তো এই জন্য আসলে এইভাবে একদম স্পেসিফিকভাবে একটা এই কারণে এই রোগগুলা হয় এটা বলার মতো না। তবে এই রোগগুলার বিভিন্ন রকমের কারণের সমষ্টি হিসেবে দেখা গেছে যে বেশিরভাগ বাত রোগের কি কারণ আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এটা কাদের বেশি হয় বলতে গেলে এটাও আসলে বাত রোগ তো একটা বলা চলে ভেগ টার্ম, মানে এখানে অনেকগুলা রোগ আছে, প্রতিটা রোগের আলাদা আলাদা নাম আছে। তাহলে ওই যে নামগুলা ওই নামগুলা অনুযায়ী আসলে এক একটা রোগ এক এক গ্রুপ অফ পিপলের বেশি হয়। তো যেগুলো আছে আমি বলতে পারি যে যেই রোগগুলা কমন এগুলোর মধ্যে বেশিরভাগ বাত রোগ কিন্তু মহিলাদের বেশি হয়। তাহলে মহিলাদের বেশি হয় এটা থেকে বোঝাই যায় যে মহিলাদের যে মহিলা হরমোন আছে এটা এখানে কিছুটা রেসপন্সিবল। আচ্ছা স্যার, তাহলে কি এটা বলতে পারি আমরা যেটা শুধুমাত্র বংশগত কারণে হয়ে থাকে? না না, তা আমরা বলতে পারি না। আসলে এখানে কতগুলো বংশের, এখানে একটা জিনিস ঠিক যে প্রফেসর রওশনারা যেটা বললেন সেখানে একটা বিষয় আছে যে বাতের কারণগুলো কিন্তু নানান ধরনের, আমরা জাস্ট একটার মধ্যে বাছাই করতে পারবো না। যেমন জয়েন্টে যখন ইনফেকশন হয় সেটাও কিন্তু বাত, এবং তার সাথে বংশের ধারার তেমন কোনো সম্পর্ক নাই। আমাদের আবার আরেক ধরনের বাত আছে যেটা জয়েন্টের মধ্যে কিছু ক্রিস্টাল বা দানা বের হয়ে আসে, হ্যাঁ, যেমন গাউট তার একটা প্রধান উদাহরণ। কিন্তু কমনলি আমরা যেগুলোকে বাত বলে থাকি সেগুলোর এমন যে তার জন্য কতগুলো জিন থাকতে হবে বাবা মার কাছ থেকে পাওয়া, যদিও সেই জিনগুলো বেশিরভাগ রোগীর ক্ষেত্রে সুপ্ত অবস্থায় থাকে। রোগী তো বলবো না, তারা রোগী হননি, শুধু বাবা মার কাছ থেকে জিন পেয়েছেন। তাদের পরিবেশ থেকেও কিছু জিনিস তাদের শরীরে ঢুকতে হবে, সাক্ষাৎ হতে হবে, তারপরেই বাতটার মানে পরিস্ফুটিত হবে। তার মানে এটাকে আমরা পিওর বংশানুক্রমিক বলতে পারি না। এমনি আমি যদি বলি যে আমাদের একটা রোগকে বংশানুক্রমিক বলার একটা বিশেষ ধারা আছে, যেমন বলা হয় যে বাবা মার থাকলে সন্তানের কত পার্সেন্টের হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে আমরা এটা হেরিডিটারি রোগ বলতে পারবো যখন বাবা মার থাকলে সন্তানের হওয়ার সম্ভাবনা 25%। কিন্তু আমাদের যেই বাতগুলোর ক্ষেত্রে জিনের প্রভাব থাকে সেগুলো দেখা যায় বাবা মার থাকলে ছেলে মেয়েদের মধ্যে 12 জনের মধ্যে একজন হবে বা 20 জনের মধ্যে একজনের হবে। সেই জন্য
এগুলোকে পিওর জেনেটিক রোগ বলে আখ্যায়িত করা হয় না। স্যার, এই যে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর যে শক্ত হয়ে যায়, পিঠ কোমর স্টিফ হতে শুরু করে, জিনিসটা আসলে কি? এটাই কি বাতজ্বর বা না, বাতরোগ? এটা বাত রোগের একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে এমন কতগুলো বাত আছে। এমনি আমি একটু পরিষ্কার বলবো সবার জি, জন্য, স্যার। বাত কিন্তু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লাসিফিকেশন অনুসারে 692 রকম, এবং তার মধ্যে একটা গ্রুপ আছে যেই গ্রুপটাকে আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস, মানে এটাকে বাংলা করলে বলা যায় যে মেরুদণ্ড প্রদাহ। ওই গ্রুপটাতে সকালে ঘুম থেকে উঠলে পিঠটা আড়ষ্ট হয়ে থাকে। সবার মধ্যেই সেটা থাকে তাও না, এটা খুব কমন, বাতের মধ্যে খুব কমন জিনিস না। কিন্তু যদি কারো সকালে ঘুম থেকে উঠলে মেরুদণ্ড আড়ষ্ট হয়ে থাকে, তাহলে আমরা সন্দেহ করব যে এই মানুষের একটা বাত স্যার, থাকতে তাহলে পারে। এই বাত রোগের প্রধান লক্ষণ কি বলতে পারি আমরা? ওই যে প্রধান লক্ষণ আমি যেটা বললাম যে গিরা, তারপরে হাড় এবং কোমল তন্তু এগুলোর ফুলে যাওয়া, ব্যথা করা, কিংবা এগুলিতে আড়ষ্টতা মানে স্টিফনেস, যে নাড়ানো যাচ্ছে না এমন একটা অনুভূতি হওয়া, এটাই হচ্ছে বাত। ম্যাডাম, এই যে ব্যথাটা, এটা কি রাতে কিংবা বিশ্রামের পরে বাড়ে কিংবা কখন কমে, কোন সময়টা একটু রিলিফ লাগে, এটা যদি একটু বুঝিয়ে দর্শকদেরকে বলতেন। ব্যথাটাই হচ্ছে বাতরোগের প্রধান লক্ষণ। সুতরাং বাতরোগটা যে ওনার এটা বাতরোগ না বাতরোগ ছাড়া ব্যথা, এটা কিন্তু মনে রাখতে হবে যে বোঝার জন্য সবচেয়ে প্রথমে এটাই বোঝা দরকার যে ব্যথাটা তার কি রকমের। তাহলে বাতের ব্যথা সাধারণত আমরা যদি রেস্ট নিই তাহলে বেড়ে যাবে। তাহলে আমরা সবচেয়ে বেশি রেস্ট নিই তো ঘুমের সময়। জি। সেজন্য আমরা যেহেতু ঘুমের থেকে উঠলে তখন জড়তাটা বেশি থাকবে। তারপরে যদি পেশেন্ট কিছুক্ষণ চলাফেরা করে তখন কিন্তু তার এই যে ঘুম থেকে উঠে যে জড়তা, এই জড়তাটাকে আমরা স্টিফনেস বলি, এটা কমে আসে। তাহলে রেস্টে যেই ব্যথাটা বাড়ে এবং তারপরে অ্যাক্টিভিটিতে যেই ব্যথাটা কমে যায়, এটাকে আমরা সাধারণভাবে মনে করে নিতে পারি যে এটা বাতের ব্যথা হতে পারে। স্যার, আপনার কাছে একটু আসবো। সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই ব্যাপারটা কি? দর্শকরা অনেক সময় টার্মটা জানে কিন্তু এটার পুরাপুরি এটার অর্থটা কি সেটা হয়তো বুঝতে পারে না, একটু বুঝিয়ে বলুন। অনেক ধন্যবাদ। এটা আসলে ইদানিং খুব বেশি আলোচিত, মানে দর্শক মহলেও অনেকেই এটা মানে এটা নিয়ে বেশ কথাবার্তা বলেন, জানেন। মানে সোরিয়াসিস হচ্ছে একটা চর্মরোগ, যেই রোগের মধ্যে চামড়ার মধ্যে কিছুটা ক্ষত তৈরি হয়। সেই ক্ষতগুলো একটু কখনো কখনো একটু গোলাপি রঙের হয় এবং অনেকটা একটা চাকা চাকা গোল গোল এই টাইপেরও হয়ে থাকে। তা চুলকায়, সেখানে বেশ চুলকানি হতে পারে। এটাকে বলা হয় সোরিয়াসিস। সোরিয়াসিসের স্যার, তাহলে কি সোরিয়াসিস থাকলে ব্যথাটা কি অনেক বেশি বেড়ে যায়? না, সোরিয়াসিস আসলে সোরিয়াসিস যাদের থাকে তাদের যখন বাত হয় ওইটাকে আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। জি স্যার, জি স্যার। সেই সোরিয়াটিক আর্থ্রাইটিসের রোগীদের মধ্যে কারো কারো মৃদুও হতে পারে, কারো কারো বেশিও হতে পারে। ওইটার সাথে সোরিয়াসিস থাকার সাথে মৃদু বা তীব্র মানে তীব্র ব্যথার সম্পর্ক নাই। কিন্তু আমার কথা হচ্ছে যখন একজন রোগীর সোরিয়াসিস আছে অথবা ফ্যামিলিতে কারো সোরিয়াসিস আছে, তার মধ্যে একজনের যদি বাত হয় গিরায় গিরায় ব্যথা, আমরা যদি পরিষ্কারভাবে অন্য কোনো কারণ যদি খুঁজে না পাই তাহলে আমরা বলবো এটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। জি স্যার। তা এই সোরিয়াটিক আর্থ্রাইটিসটা কারো তীব্র হয়, কারো হয়। তো সোরিয়াসিস থাকলে সোরিয়াটিক আর্থ্রাইটিসের সম্ভাবনা বেশি রোগীর অথবা রোগীর পরিবারের অন্যান্য। স্যার, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তারপর আপনার সাথে আবারও আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। স্যার, আমরা কথা বলছিলাম সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে। সোরিয়াসিস থাকলে বাত রোগ, বাতের ব্যথা এগুলো কি স্যার বেড়ে যায় কিনা? অনেক ধন্যবাদ। আসলে সোরিয়াসিস তো আমরা আগেই বলেছি, সোরিয়াসিস একটা চর্মরোগ এবং এই সোরিয়াসিসের সাথে সংশ্লিষ্ট একটা বাত আছে, ওইটাকে আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে মনে রাখতে হবে যে সোরিয়াটিক আর্থ্রাইটিস ছাড়াও আরও নানান টাইপের আর্থ্রাইটিস আছে। তা এখন যাদের যেই মানুষগুলোর সোরিয়াসিস আছে চামড়ায়, তাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকিটা বেশি। তাদের এবং তাদের পরিবারের সদস্যদেরও সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এমন না যে সোরিয়াসিস থাকার কারণে অন্য আরেকটা বাতও বেড়ে যাবে, তা না। ওইটা সোরিয়াটিক, ওটা নির্দিষ্ট আর্থ্রাইটিসে, এবং ওইটা হতেও পারে নাও হতে পারে। যাদের সোরিয়াসিস তাদের মধ্যে সোরিয়াটিক আর্থ্রাইটিস অনেকের হয় না। যাদের হয় কারো কারো মৃদুও হয়, কারো কারো তীব্রও হয়।
এটা যে ঠিক এক্স্যাক্টলি সোরিয়াসিস থাকার কারণে তীব্র হবে তা না। ম্যাডামের কাছে একটু আসি, যে আঙ্গুল ফুলে যাওয়া, সসেজের মতো হয়ে যাওয়া কিংবা নখের গর্ত হওয়া, তাহলে কি আমরা বলতে পারি যে এটা সোরিয়াট্রিক আর্থ্রাইটিসের কোনো একটা লক্ষণ? সোরিয়াটিক আর্থ্রাইটিস অনেক রকমভাবে প্রেজেন্ট করে, কিন্তু এটার কিছু কিছু জিনিস আছে যেটা ক্লাসিক, মানে যেটা থেকে আমরা বুঝতে পারি যে এটা সোরিয়াটিক হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তার মধ্যে আপনি যে দুইটা লক্ষণের কথা বললেন, যে আঙ্গুলটা যদি পুরাটা ফুলে যায়, সসেজ ডিজিজ, এটা একটা, এবং আঙ্গুলগুলার যে নখগুলা সেটাতে যদি পিটিং হয়, এটা কিন্তু এক ধরনের সোরিয়াসিসই। তো এটার সাথে যদি কারো ব্যথা থাকে তাহলে ডেফিনেটলি আমরা এটা চিন্তা করতে হবে যে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিসের প্রধান লক্ষণই হচ্ছে আঙ্গুল ফুলে যাওয়া কিংবা না, এটা যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আসলে সোরিয়াটিক আর্থ্রাইটিস হচ্ছে একটা গ্রুপ অফ আর্থ্রাইটিসের পার্ট, যেটা স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলে। তাহলে এই আর্থ্রাইটিসের অন্যান্য যে রোগগুলো আছে তার সাথে সোরিয়াটিক আর্থ্রাইটিসটা আমরা বলি যে এটা হলো একটা ভার্সেটাইল জিনিয়াস। ও কিন্তু অনেক রকমভাবে আসতে পারে, যেমন হাতের ছোট জোড়া, পায়ের ছোট জোড়া আক্রান্ত হয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো, মেরুদণ্ড ব্যথা হয়ে, স্টিফ হয়ে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের মতো। আবার এমনও হইতে পারে যে এত তাড়াতাড়ি আর্থ্রাইটিস হয়ে হাতগুলো একদম দ্রুত নষ্ট হয়ে গেল, যেটাকে আর্থ্রাইটিস মিউটিলেন্স বলে। আবার অনেক সময় এই যে আমাদের আঙ্গুলের যে দূরের যে জোড়াটা, যেটাকে আমরা ডিআইপি বলি, এটা কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিসের খুবই ক্লাসিক। তাহলে এটার প্রেজেন্টেশনটা অনেক রকমের, এই কারণে আসলে এই রোগটা নির্ণয় নিয়ে নানা রকমের জটিলতা তৈরি হয় আর কি। আমরা সবসময় বুঝতে পারি না যে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস। স্যার, এই বাত রোগটা, এটা নির্ণয়ের জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারি স্যার? আমাদের প্রধান জিনিস হচ্ছে রোগীর ইতিহাস এবং রোগীর শরীর পরীক্ষা করে দেখা। এগুলো দিয়ে আমাদের সিংহভাগ ক্ষেত্রে, বাত তো আমি আগেই বলেছি যে বাত হচ্ছে 692 রকম। আমি তার মধ্যে রোগীর হিস্ট্রি এবং রোগীকে শরীর পরীক্ষা করে যা পেলাম, তাতে কিন্তু আমি আমার ফোকাসটাকে অনেক চিকন সরু করে ফেলতে পারি, যে 2-3টা বাতের মধ্যে সীমিত করে ফেললাম, অথবা একটা বাত আমি অনেকখানি হয়তো 99% নিশ্চিত হয়ে গেলাম। এরপরে আমাদের পরীক্ষাগুলো করতে হয় সাপোর্টিভ পরীক্ষাগুলো, কিন্তু ডায়াগনস্টিক না, যে অমুক পরীক্ষা নেগেটিভ হলে আমি এটা বলবোই না এই রোগ, তেমন কিন্তু না। সব পরীক্ষারই কিন্তু কিছু ফ্যালাসি বা সীমাবদ্ধতা আছে। তা ঠিক তেমনি আমি যদি সোরিয়াটিক আর্থ্রাইটিসের কথা বলি, এর কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক পরীক্ষা নাই যে আমি বলবো এই টেস্টটা পজিটিভ হলে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এরকম কোনো টেস্ট আসলে নাই। তার মানে এটা আমাদের রোগীর ইতিহাস, রোগীর পরিবারের ইতিহাস, তারপরে রোগীর শরীর পরীক্ষা করে আমরা কী পেলাম, এই যেমন ডক্টর স্বপ্না বললেন শেষ দিকের এই জয়েন্টগুলো আক্রান্ত হওয়া, তার একটা বৈশিষ্ট্য, তার মানে এটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে। যেমন আপনি বললেন সসেজ ডিজিট, মানে গোটা আঙ্গুল ফুলে যাওয়া, এটা আমাদের নিজ চোখে দেখতে হবে। এরকম অনেক কিছু যদি মিলে যায় ইতিহাস এবং শরীর পরীক্ষার তথ্য থেকে, তাহলে কিন্তু এমনকি আমরা টেস্ট না করেও বলতে পারি, নিশ্চিত হতে পারি, 100% নিশ্চিত হতে পারি যে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস। তবে আমাদের টেস্ট করতে হয়, এবং আমাদের টেস্ট করার একটা কারণ হচ্ছে আমার ডায়াগনোসিসটার সমর্থন, তার চেয়ে বড় কারণ হচ্ছে আমি যেই ওষুধগুলো ওনাকে দিতে চাচ্ছি সেই ওষুধগুলোকে ওনাকে দেওয়া যাবে কিনা, সেই ওষুধ দেওয়ার পথে কোনো বাধা আছে কিনা, আমরা এগুলির জন্য পরীক্ষা করে থাকি। ম্যাম, আপনার কাছে একটু আসি। আমাদের মহিলারা কিন্তু লং টার্ম ব্যথার ওষুধ খেয়ে থাকে, এবং আমরা সকলে এটা করে থাকি। আমাদের যদি কোনো ব্যথার সমস্যা থাকে, একটা দীর্ঘ মেয়াদের প্রসেসে কিন্তু আমরা ব্যথার ওষুধটা কন্টিনিউ করছি, সেক্ষেত্রে আমাদের শরীরে সেটা কি ধরনের ক্ষতি করতে পারে? আমাদের বেশিরভাগ বাতের প্রধান লক্ষণ ব্যথা। তাহলে বেশিরভাগ মানুষ যদি ব্যথার ওষুধ খায়, তাহলে প্রধান লক্ষণটা তো কিছুটা হলে উন্নতি হয়ে যায়। তাহলে ব্যথা কিন্তু কোনো রোগ না। আমি এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বারবার একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে ব্যথা একটা লক্ষণ, কেন ব্যথা, এটা কিন্তু রোগ। তাহলে আপনি চিকিৎসা তো ব্যথাকে করছেন না, চিকিৎসা করছেন ব্যথার কারণটাকে, যেটা ধরেন আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা বাত রোগ হতে পারে, নাও পারে, কিন্তু ব্যথার ওষুধ খেলে সব লক্ষণই কিছুটা উন্নতি হয়। তো মানুষ সে কারণে নিজেকে অবহেলা করে, সব ধরনের মানুষই ব্যথার ওষুধ খায়, খেয়ে তারপরে কিছুদিন সময় চলে যায়, দেখে তো ভালোই আছি, আবার একটা ব্যথার ওষুধ খায়। তো ব্যথার ওষুধ আসলে দীর্ঘদিন যদি কেউ খায়, তা থেকে দুইটা অসুবিধা, একটা হলো ব্যথার ওষুধ থেকে জটিলতা হবে, আর দ্বিতীয় হচ্ছে রোগটা অনিয়ন্ত্রিত থেকে রোগ থেকেও জটিলতা হবে। তাহলে আমাদের আসলে ব্যথার ওষুধ দিয়ে ব্যথা কমানোটা কোনোভাবেই চিকিৎসার পার্ট না। ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী খেলে মানুষজনের ধরেন অনেক সময় অল্প অল্প করে পেটের ভিতরে রক্ত, কারণ ব্যথার ওষুধ খেলে তো গ্যাস্ট্রিকের ওষুধও খায়, সাথে রক্তক্ষরণ হতে পারে, যেটা থেকে রক্ত শূন্যতা হয়ে যায়। তারপরে পেশেন্ট ব্যথার ওষুধ খেয়ে অনেক সময় গ্যাস্ট্রিক বেড়ে যায়, কারো কারো আছে যে ব্যথার ওষুধ খেলে পরে শরীর ফুলে যায়। দীর্ঘদিন যদি খায় এবং অন্য কোনো রিস্ক ফ্যাক্টর থাকে,
কখনো মনিটর না করে, তার থেকে কিডনি প্রবলেমও হতে পারে, যেটাকে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলে। আবার সবচেয়ে বড় কথা হলো যে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমায় রাখলাম, রোগ কন্ট্রোল হলো না, সেটা থেকে রোগের জটিলতা হিসেবে পঙ্গুত্ব হয়ে যাওয়ারও কিন্তু ভয় থাকে। এবং আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ব্যথা অথবা রোগ এটা পর্যায়ে চিকিৎসা করা সহজ, কিন্তু যখন এটা জটিলতা হয়ে যাবে, আপনার হিপ জয়েন্ট ফিক্সড হয়ে গেছে, আপনার হাত বাঁকা হয়ে গেছে, পায়ের আঙ্গুলগুলা বাঁকা হয়ে গেছে, তখন কিন্তু আপনি যদি সঠিক চিকিৎসাও করেন তখন কিন্তু আপনি আর ওই উপকারটা পাবেন না। এই জন্যই আসলে ধন্যবাদ খুব ম্যাম। ইম্পর্টেন্ট। স্যার আপনার কাছে আর একটু আসি যে ব্যথার ওষুধ আর রোগ নিয়ন্ত্রণের ওষুধ দুটাই কি গুরুত্বপূর্ণ, মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ রোগ নিয়ন্ত্রণ ওষুধ। এই যে প্রফেসর রওশনারা যেটা বললেন যে রোগটা চিকিৎসা না করলে যে ক্ষতিগুলো হয়, হ্যাঁ, সেগুলো থামাবে, কিন্তু বন্ধ করবে রোগ নিয়ন্ত্রণের ওষুধটা, বাত নিয়ন্ত্রণ ওষুধ। ব্যথার ওষুধ কিন্তু সেগুলোকে মোটেই নিয়ন্ত্রণ করবে না। এই জন্য আমাদের এই যুগের চিকিৎসার প্রিন্সিপাল হচ্ছে আমাদের নির্দিষ্ট এই রোগীদেরকে আমাদের বাত নিয়ন্ত্রণের চিকিৎসা শুরু করতে হবে। বাত নিয়ন্ত্রণ চিকিৎসা শুরু করলে ওই বাত নিয়ন্ত্রণ ওষুধগুলো আস্তে আস্তে কাজ করে। একটা সময় আসবে যখন ব্যথা থাকবে না এবং তখন ব্যথার ওষুধ বাদ দেওয়া যাবে, এটা একটা সুবিধা। আর 2 নম্বর হচ্ছে বাত নিয়ন্ত্রণ ওষুধগুলো কিন্তু সেই বাতের ভিতরকার যে রাসায়নিক প্রক্রিয়া ওইটাকে থামিয়ে দেয়। তার মানে আমরা যদি নিয়মিত যদি বাত নিয়ন্ত্রণ ওষুধ খাই তাহলে কিন্তু সেই ড্যামেজগুলো হবে না, যেই ড্যামেজগুলো নিয়ে আমরা আলাপ করলাম। কাজেই আমাদের কিন্তু যেহেতু বাত নিয়ন্ত্রণের ওষুধগুলো তাৎক্ষণিক ব্যথা কমায় না, এই জন্য প্রথম কয়েকটা সপ্তাহ বা কয়েকটা মাস আমাদের ব্যথার ওষুধও খেতে হবেই। তা কাজেই ব্যথার দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু বাত নিয়ন্ত্রণ ওষুধটা বেশি গুরুত্বপূর্ণ। ম্যাম আপনার কাছে আসবো, আমাদের অনুষ্ঠান একদমই শেষের পর্যায়ে আমি চলে এসেছি। তো আমাদের এই বাত রোগটাকে বা আমাদের রোগীদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যায়াম কিংবা শোয়ার সঠিক পদ্ধতি এবং রিউমাটোলজিস্টদের পরামর্শ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন ম্যাম? আমরা দেখতে পাচ্ছি যে বাত রোগীদের চিকিৎসার জন্য ডেফিনেটলি রিউমাটোলজিস্টদের যে গুরুত্ব, এটা তো স্যার অলরেডি বলেছেন। একটা হলো বাতের যে কোনো চিকিৎসাই হচ্ছে একটা টিম ওয়ার্ক, মানে এটা কিন্তু একজন মানুষ বাত রোগীর সব চিকিৎসা ভালোভাবে করে দিতে পারবে না। শুধু রিউমাটোলজিস্টও আসলে একজন বাত রোগীকে পরিপূর্ণ চিকিৎসা দিতে পারে না, বা রিউমাটোলজিস্ট তো মেডিসিনের পার্টটা দিবে, কিন্তু বেশিরভাগ বাতের ক্ষেত্রে কিন্তু ব্যায়াম, তারপরে এছাড়াও অনেক সময় ইভেন যদিও আপনি বলেননি, যখন একটা জোড়া নষ্ট হয়ে যায় ওটা পাল্টানোর জন্য অর্থোপেডিক সার্জারি এতেও দরকার পড়ে। স্যার আপনার কাছে লাস্ট জানতে চাই, আমাদের রোগীদের উদ্দেশ্যে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। অনেক ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাতটাকে, আপনার বাত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাতের চমৎকার চিকিৎসা এখন আমাদের দেশেই করা সম্ভব। কাজেই এবং সেই চিকিৎসার মাধ্যমে আগেকার দিনে রোগীরা যেরকম একটা পর্যায়ে যে পঙ্গু হয়ে যেতেন, আজকাল কিন্তু সেটা হচ্ছে না, অনেক কমে গেছে আগের তুলনায়। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বাতকে আমরা বলি পারপেচুয়েট করে কিছু ফ্যাক্টর আছে, যেগুলো কিছু কিছু বিশেষ করে কিছু কিছু বাতে বেশি প্রমাণিত। যেমন একটা হচ্ছে ধূমপান, তারপরে আমাদের শরীরের এক্সারসাইজের অভাব, দাঁত বা মাড়ির ইনফেকশন। কাজে এই জিনিসগুলো আপনাদের, এবং অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, ব্যায়াম ঠিক মতো করা, মুখগহ্বরটাকে পরিষ্কার রাখা, মানে ঠিক মতো মুখ কুলি করা, দাঁত মাজা, মানে যেটাকে আমরা ওরাল হাইজিন বলি, এইগুলিকে ঠিক মতো যদি মেনে চলেন তাহলে কিন্তু বহুলাংশে, এমনকি যদি আপনার মানে বাবা মার কাছ থেকে পাওয়া জিন থাকে, তবুও রোগ হয়ে যাওয়াটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ স্যার। ম্যাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য এবং এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে জানানোর জন্য। ওয়েলকাম, অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। দর্শক এতক্ষণ দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সাথেই থাকুন।